6 নভেম্বর 1929, স্থান কলকাতা। জোড়াসাঁকোর একটি ঘরে বিকেল থেকেই কি যেন একটা তোড়জোড় চলছে, কিছুটা চুপি চুপি, কিছুটা লুকিয়ে। সন্ধে কাটতে না কাটতেই ওই ঘরে হাজির হলেন মহিতচন্দ্র সেনের কন্যা উমা দেবী, সঙ্গে আরও 2-1 জন। খানিক পরে ওই ঘরে প্রবেশ করলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরিপাটি করে সাজানো ঘরের মাঝে দপদপ করছে মাঝারি একটি মোমবাতি। মেঝেটা কিছুটা আঁকিবুকি করা। ওই মোমবাতির চারপাশে বসলেন ওরা 4 জন। নিজেদের হাত দুটিকে রাখলেন সামনের দিকে। তারপর রবীন্দ্রনাথের নির্দেশে চোখ বুজলেন সবাই। উদ্দেশ্য, প্রেতাত্মা নামাবেন, কিন্তু কাকে? সেই কথাই আমরা শোনাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি অমিত, নিয়ে আসছি ওপারের কথা আরও একটি অডিও টক। আজ আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ প্লুটাস। বিশ্ব তথা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান প্রচুর। আমাদের পর্ব তা নিয়ে নয়। অনেকেই ভূত, প্রেতাত্মা বা ভৌতিক বিষয় নিয়ে নাক সিটকোন, বলেন ধুর, এগুলো সব মিথ্যে। মাথা খারাপ না হলে কেউ এসব নিয়ে চর্চাই করেন না। কিন্তু রবীন্দ্রনাথ, তারও কি মাথা খারাপ হয়েছিল? নানা গবেষণা তথ্য বলছে রবীন্দ্রনাথ গভীরভাবে ভৌতিক বিষয় নিয়ে পর্যালোচনা করেন। আরেকটু এগিয়ে বললে ভৌতিক বিষয় নিয়ে উনি রীতিমতো গবেষণা করতেন, যাকে বলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। আমরা সেই বিষয়ে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট পেয়েছি, তাই শেয়ার করব আপনাদের সঙ্গে। শুভ সন্ধ্যা প্লুটাস। শুভ সন্ধ্যা অমিতদা, শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। আচ্ছা প্লুটাস, রবীন্দ্রনাথ যে ভূত নিয়ে গবেষণা করতেন, এটা কি সত্যি? হ্যাঁ অমিতদা, এটা 100% সত্যি। বেশি দূরে যাওয়া দরকার নেই। যদি আমরা তার বেশ কয়েকটি গল্প পড়ি তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। উনার লেখা কঙ্কাল, ক্ষুদিত পাষাণ, নিশীথে বা মণিহারা পড়লেই বোঝা যাবে রবীন্দ্রনাথের ভৌতিক বিষয় নিয়ে কতটা ইন্টারেস্ট ছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন রবীন্দ্রনাথ এই পথে এগোলেন? রবীন্দ্রনাথের 5 জন সন্তানী ছিলেন। সমীরেন্দ্রনাথ ছিলেন ওনার ছোট ছেলে, যিনি খুব অল্প বয়সে মারা যান। রবীন্দ্রনাথ ছোট ছেলেকে আদর করে সমী বলে রাখতেন। বলা যেতে পারে সমীর মৃত্যুর পর থেকেই উনি ভৌতিক বিষয় জানতে শুরু করেন। ওনার ইচ্ছা ছিল সমীর আত্মার সঙ্গে কথা বলা। আচ্ছা প্লুটাস, উনি কি প্ল্যানচেট করতেন? তথ্য বলছেন করতেন। ওনার এক বিশেষ টিম ছিল, যার মধ্যে মহিতচন্দ্র সেনের কন্যা বুলাও ছিলেন অন্যতম। আমাদের গবেষণা বলছে 1929 সালে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত উনি নিয়মিত প্ল্যানচেট করে গেছেন। ঘটনার সূত্রপাত হতো কালী পুজোর ঠিক পরেই। তখন অক্টোবরের শেষে শীত পড়ে যেত। রবীন্দ্রনাথের কাছে এই সময়টা ছিল উপযুক্ত সময়। তবে শুধু ঠাকুর বাড়িতে নয়, শান্তিনিকেতনেও উনি এই গবেষণা চালিয়েছেন বলে জানা গেছে। আমরা যদি স্কলার অমিয় চক্রবর্তীর লেখা পড়ি তাহলে জানতে পারবো শান্তিনিকেতনে উনি মণিলাল গঙ্গোপাধ্যায় বলে তাদের এক জামাতার আত্মাকে স্মরণ করেছিলেন। এখানেই শেষ নয়, অমিতাভ চৌধুরী রবীন্দ্রনাথের পরলোক চর্চায় এই নিয়ে সবিস্তারে আলোকপাত করা হয়েছে। এখানে প্রশ্ন হলো, উনি কি কেবল নিজেদের পরিবারের লোকেদের আত্মা ডাকতেন, না অন্যদের ডাকতেন? অমিতদা, উনি যাদের আত্মা ডাকতেন তাদের নাম শুনলে শ্রোতা বন্ধুরা বিস্ময় প্রকাশ করবেন। এই বিষয়ে বলে রাখা ভালো যে 1937 সালে প্রমথনাথ ঋষির লেখা থেকে আমরা জানতে পারছি উনি শুধু আত্মা নামানো নয়, তাদের সঙ্গে গুরুগম্ভীর আলোচনাও করতেন। প্রমথবাবুর লেখা থেকে জানা যাচ্ছে এই আলোচনার নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। তা হলো প্রেত বাণীবহ চক্রযান। এটাই ছিল তার কাছে প্ল্যানচেট। এই বিষয়ে কারো রেফারেন্স না মানলেও স্বয়ং রবীন্দ্রনাথের রেফারেন্স নিশ্চয়ই কাজ করবে। তার নিজের জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ বলেছিলেন প্রেত বাণীবহ চক্রযান বা প্ল্যানচেটের কথা। কি বলছেন, একটু যদি তুমি বলো। যেমন উনি বাংলার সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের আত্মাকে প্ল্যানচেটে আহ্বান করেছিলেন। তিনি তার ক্যাশিয়ার কালিদাস মুখার্জির আত্মাকেও পার্থিব জগতে নামাতে সক্ষম হয়েছিলেন। এখানে একটি মজার কথা রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিচারণায়। উনি মুখার্জিবাবুকে বহু প্রশ্ন করেছিলেন প্রেত জগৎ নিয়ে। যে মুখার্জিবাবু সারা জীবনে
কবির কোনো নির্দেশ অমান্য করেননি। তিনি কিন্তু বলেছিলেন সব প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন। এখানে একটি প্রশ্ন হলো যে সবাই জানতে চাইবেন, ওই 6ই নভেম্বর 1929 এই দিনটির কি বিশেষ তাৎপর্য রয়েছে? আসলে অমিতদা, এখানে বলে রাখা ভালো, আমরা রবীন্দ্রনাথের এমন একটি টপিক নিয়ে আলোচনা করছি যা কিন্তু একটি অডিওটকে শেষ করা সম্ভব নয়। ঠিক আছে, আমরা না হয় এ নিয়ে আরেকটি অডিও টক করব। আজ এ নিয়ে আর কিছু তথ্য রয়েছে? হ্যাঁ, এটা অন রেকর্ড বলছি। রবীন্দ্রনাথের প্ল্যানচেট নিয়ে বছর 2 আগে ঢাকা ট্রিবিউনে একটি লেখা প্রকাশিত হয়েছিল। আর্টিকেলটি রিফাত সাহেবের লেখা। এই লেখাতে উনি লিখেছিলেন, এই আর্টিকেলে রিফাত সাহেব রবীন্দ্রনাথের প্ল্যানচেট এবং সুকুমার রায় আত্মানামন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। বলো কি, খুব ইন্টারেস্টিং তো বটেই। আমার তো গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। আচ্ছা, শ্রোতা বন্ধুরা কি লেখাটা পড়তে পারবেন? হ্যাঁ, আমরা ডেসক্রিপশনে এর লিঙ্ক শেয়ার করে দেব। আর্টিকেলটি ইংলিশে লেখা। আর্টিকেল অনুযায়ী এই প্ল্যানচেটটি হয়েছিল কলকাতার ঠাকুর বাড়িতে। রবীন্দ্রনাথ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তার এক প্রিয় ভাগ্নে উমাদেবী বা বুলাদেবী, যিনি কিনা মিডিয়ামের কাজ করতেন। কবিগুরু সুকুমার রায়কে প্রশ্ন করলেন, আচ্ছা সুকুমার, আমি শুনলাম কোনাল ডয়েল নাকি পরপারের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন, এটা কি সত্যি? সুকুমার রায় উত্তর দিচ্ছেন, হ্যাঁ সত্যি, তবে কতকটা কল্পনার মিশেল রয়েছে। এর সঙ্গে সুকুমার রায় জানান, কবিগুরুর আঁকা পেন্টিং ইউরোপিয়ানদের মনে দারুণ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, এই ভৌতিক আলোচনার মধ্যেই সুকুমার রায় নাকি তার সন্তান সত্যজিৎকে শান্তিনিকেতনে ভর্তি করার জন্যে অনুরোধ করেছিলেন কবিগুরুর কাছে, যে অনুরোধ রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সত্যজিৎ রায় ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্যারাসাইকোলজি সোসাইটির লাইফ টাইম মেম্বার। এই নিয়ে আমরা না হয় অন্য কোনো অডিওটাকে আলোচনা করব। বন্ধুরা, আজ আপনারা শুনলেন রাবীন্দ্রিক ভাবনায় প্ল্যানচেটের প্রথম পর্ব বলছি, কেননা আমাদের অনেক তথ্য জানা বাকি রয়ে গেল। তাই শেষ শনিবার আমরা এই নিয়ে আরেকটি অডিও টক নিয়ে আসব। শুনতে থাকুন, দেখতে থাকুন ওপারের কথা। ভালো লাগলে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শুভরাত্রি প্লুটাস, শুভরাত্রি বন্ধুরা।